আওয়ামী লীগ কি ফিরছে, আবার কি তাদের প্রত্যাবর্তন ঘটছে? এই প্রশ্নটাই বারবার উঠছে। তার কারণ রাজনৈতিক মহলে যেভাবে চর্চা শুরু হয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে, তাতে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে এবং কি কি প্রসঙ্গ উঠে আসছে সবটাই আপনাদের সামনে রাখবো। পাশাপাশি আমরা নজর রাখার চেষ্টা করব যে শেখ হাসিনার যে সরকারের পতন ঘটেছিল 2024-এর 5ই আগস্ট, ঠিক সেদিন ঠিক কি ঘটেছিল এবং সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পিছনে কিভাবে ভূমিকা পালন করেছিলেন তা নিয়ে নতুন করে আবার চর্চা শুরু হয়েছে। আসলে কি পরিস্থিতি, সেদিকেও নজর রাখবো। অন্যদিকে নজর রাখার চেষ্টা করব যে বাংলাদেশে একাধিক সংকটের মুখোমুখি, যেরকম বিদ্যুৎ সংকট, অন্যদিকে জ্বালানি সংকট, এবং কার্যত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু খুব একটা উন্নতির দিকে যাচ্ছে না। তবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে কি ব্যর্থ হলেন, সেই প্রশ্নটা বারবার উঠছে, সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ, কারণ ভারতে এখনো রয়েছেন শেখ হাসিনা, অন্যদিকে বিএনপি চেষ্টা করছে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার, কিন্তু ভারত কি চাইছে সেদিকে নজর রাখবো। পাশাপাশি ভারত এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত প্রকল্পগুলি স্থগিত হয়েছিল সেগুলোকে পুনরায় চালু করার ব্যবস্থা করছে, এবং যে ভিসা দেওয়ার কথা সেটাই বা কতটা ঠিক হলো সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এক বিরল উদাহরণ বাংলাদেশের রাজনীতিতে। তিনি 3 বছরের মধ্যে 3টি ভিন্ন সরকারের রাষ্ট্রপতি এবং 3 সরকারের সময়েই তাদের প্রশংসা করে বক্তব্য দিয়েছেন। অথচ বাংলাদেশের সরকারগুলো এক রাজনৈতিক ধারার নয়। শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। পরে রক্তক্ষয়ী আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ও সাংবিধানিক ধারাবাহিকতায় রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান সহ উপদেষ্টাদের শপথ পড়িয়েছিলেন তিনি। এমনকি হাসিনার সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের মধ্যে যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন তাদের শপথও পড়িয়েছিলেন সেই রাষ্ট্রপতি চুপ্পুই। অথচ এই ছাত্র নেতারা শুরু থেকেই তারা অপসারণ দাবি করে আসছিলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন ফ্যাসিবাদী সরকারের কথা বলছিলেন, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপি সংসদ সদস্যদের টেবিল চাপড়ে সমর্থন করতে দেখা যায়। তবে রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত এবং এনসিপি ওয়াকআউট করে বেরিয়ে যায়। গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়ের মাধ্যমে সরকার গঠন করেছে বিএনপি। সংসদে বিরোধী আসনে বসেছে জামায়াত ইসলামী এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্বাধীন ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। 3 বছর আগে যে দল মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিল, সেই আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। 2023 সালে 20 মে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন প্রধানমন্ত্রী নেত্রী হাসিনা। সে রাষ্ট্রপতিকে দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের অনুগত হিসেবেই দেখা হয়েছে। তার ভাষণে এবার ভিন্ন সুর। তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। 2024 সালে বিতর্কিত ওই নির্বাচন সম্পর্কে তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছিলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই নির্বাচন সফল হয়েছে এবং সরকার ও নির্বাচন কমিশনের পদক্ষেপ সার্থক হয়েছে। তখন তিনি বক্তৃতা শেষ করেছিলেন জয় বাংলা বলে, এবার শেষ করেছেন বাংলাদেশ জিন্দাবাদ বলে। রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে 2 বছর আগের অবস্থানে তীব্র বৈপরীত্য রয়েছে। তিনি 2024 সালে 30শে জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। তখন তিনি 7ই জানুয়ারির নির্বাচন বর্জনকারী দলগুলো তীব্র সমালোচনা করেছিলেন। বিএনপি এবং জামায়াতকে ইঙ্গিত করে বলেছিলেন, একটি মহল সহিংসতা সৃষ্টি করে গণতন্ত্রের যাত্রাপথে বাধা দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্কের একটি কারণ হলো এর প্রকৃতি। সাধারণ এই ভাষণ রাষ্ট্রপতি নিজে লেখেন না এবং সেই সময় এটি সরকার বা মন্ত্রিসভা প্রস্তুত করে দেয়, এমনটাই শোনা যায়, এবং রাষ্ট্রপতি সংসদে তা পাঠ করেন। পরে সেই ভাষণের ওপর সংসদে আলোচনা হয়। কিন্তু এবারের সংসদ গঠিত হয়েছে এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়। বহু প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে
এই সংসদে যাত্রা। বর্তমানে প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি তার মঞ্জুর করেছেন এবং পরবর্তী সময় দুটো গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি তা অস্বীকারও করেছেন। নতুন গল্প সামনে নিয়ে এসেছেন, তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়েছেন। রাষ্ট্রপতির ভাষণ সাধারণত সংসদের আনুষ্ঠানিক সূচনা, কিন্তু এবারের ভাষণ রাজনৈতিক বিতর্কেরও কেন্দ্র হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতির ভাষণ কেবল আনুষ্ঠানিকতা হয়েই থাকবে? রাষ্ট্রপতির ভাষণের এই ধারা কি চলতেই থাকবে? এতে কি মহান জাতীয় সংসদের মর্যাদা বাড়ে? আপাতত ভারতের আশ্রয় রয়েছেন আওয়ামী লীগ নেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু এসবের মধ্যে আওয়ামী লীগ ফের নতুন চেহারায় ফিরতে পারে, এই চর্চাই এখন সব জায়গায়। এই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের। গত রবিবার বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে JM কাদের এই তথ্য তুলে ধরেন। সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি বলেন, 5ই আগস্টের পর তার সঙ্গে শেখ হাসিনার ফের এক প্রস্ত কথা হয়েছে, তবে ওই আলোচনায় রাজনীতি সংক্রান্ত কোনো কথা হয়নি বলে দাবি JM কাদেরের। দুজনের মধ্যে কুশল বিনিময় হয়েছে, তবে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন কিংবা রাজনীতিতে আবার কবে সক্রিয় হবেন এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। তবে দুতরফের এই ভার্চুয়াল বৈঠক কবে হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রেখেছেন JM কাদের। তবে মুখে না বললেও এই বৈঠকের রাজনৈতিক সমালোচনা হয়েছে সে বিষয়ে একমত বিশেষজ্ঞরা। দিল্লিতে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে বৈঠক করেন হাসিনা। সূত্রের খবর, ওই বৈঠকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সেখানে। বাংলাদেশে সামনে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে আওয়ামী লীগের ভূমিকাই বাকি, তাই কি নতুন করে সর্বশক্তি দিয়ে ফের ঝাঁপাতে চাইছেন প্রাক্তন প্রধানমন্ত্রী? তা নিয়ে কি দলের নেতৃত্বের সঙ্গে আগাম বৈঠক করছেন হাসিনা? ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু শুনানির দাবিতে আইনি চিঠি পাঠিয়েছেন তিনি। বিএনপি যদি ছলছুতো করে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগকে লড়তে না দেয় তখন কি কৌশল নেবেন হাসিনা? এনসিপিকে নিশানা করে কাদের জানিয়েছেন। JM কাদের বলেন, এনসিপিতে যোগ দিলে সব দোষ মাফ, আর এর আগে তারাই অপরাধী ছিলেন, তখন তাদের ফাঁসি দিতে হবে বলে চড়া আওয়াজ তোলা হয়েছিল। সরাসরি এই ধরনের আচরণকে ডাবল স্ট্যান্ডার্ড বলে কটাক্ষ করেছেন তিনি। JM কাদের আরো বলেন, হঠাৎ করে এনসিপি আমাদের সঙ্গে শত্রুতা শুরু করলো কেন? আমার ধারণা তারা আমাদের ভোট ব্যাংকে ভাগ বসাতে চায়, তবে এনসিপির এই আহ্বানে সাড়া দেবে না মানুষ, এমনই দাবি JM কাদেরের। আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের দখলে আনার চেষ্টা করছে এনসিপি, ফলে এখন অন্য দল থেকে কর্মী ভাঙানোর চেষ্টা শুরু করেছে তারা। এই নিয়ে কাদেরের আক্রমণ, এনসিপি দুমুখ রাজনীতি করছে। প্রশ্ন উঠছে, ইউনূসের আমলে কি এই বৈঠক হলে সংবাদ মাধ্যমে তা প্রকাশ করতে পারতেন JM কাদের? সাম্প্রতিক সময়ে এই বৈঠক কতখানি প্রভাব ফেলবে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে? প্রশ্ন উঠছে, ভার্চুয়াল বৈঠক হয়েছিল নাকি দুপক্ষের মধ্যে ফোনে কথা হয়েছে? রাজনৈতিক মহলের একাংশের দাবি, দিল্লি থেকে JM কাদেরকে ফোন করেন খোদ হাসিনাই, ফলে দুপক্ষের মধ্যে যে গুরুত্বপূর্ণ কথা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সবশেষে বড় প্রশ্ন, পদ্মাপাড়ের রাজনীতিতে কবে সক্রিয় ভূমিকা পালন করবেন শেখ হাসিনা, নাকি আপাতত অন্তরালে থেকেই দল পরিচালনা করবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী? উত্তর জানা যাবে আগামী দিনে। ক্রমেই তারেক রহমানের সরকারের গলার কাটা হতে চলেছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা। সে কারণেই কি আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে আইন পাশ করাতে হলো বিএনপিকে? কিন্তু কেন আওয়ামী লীগের প্রতি এত কঠোর অবস্থানে তারেক রহমানের সরকার? বাংলাদেশে পালাবদলের পর থেকে দীর্ঘদিন ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক কাজকর্মকে নিষিদ্ধ করার বৈধতা নিয়ে তারেক সরকারের ব্যাখ্যা চেয়েছে রাষ্ট্রসংঘ। অর্থাৎ একটি বিষয় স্পষ্ট যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়াকে খুব একটা ভালো চোখে দেখছে না রাষ্ট্রসংঘ। বিচারে শেখ হাসিনা তার শাস্তি রদ চেয়ে আইনি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনালে। একই সঙ্গে একাধিক মানবাধিকার আন্তর্জাতিক সংগঠনও আওয়ামী লীগের রাজনৈতিক কাজকর্ম বন্ধ করে রাখা নিয়ে সরব হয়েছে। ওইসব সংগঠনের দাবি, তারেক রহমানের আওয়ামী লীগের বিরুদ্ধে এই নির্দেশ প্রত্যাহার করতে হবে। কিন্তু ইউনূস সরকারের পথে হেঁটে তারেক রহমানের সরকার আরও কড়া পদক্ষেপ আনল আওয়ামী লীগের বিরুদ্ধে। সম্প্রতি বাংলাদেশ সংসদে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে আইন পাশ করেছে তারেক রহমানের সরকার। 2025-এর 12ই মে
তৎকালীন অন্তর্বর্তী সরকার 2009 সালে সন্ত্রাস দমন আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। এর জেরে যে অধ্যাদেশটি মোহাম্মদ ইউনূস সরকার জারি করেছিল, চলতি মাসে বাংলাদেশ সংসদ সেটিকে আইন হিসেবে গ্রহণ করলো, যার ফলে বাংলাদেশ সংসদে পাশ হয়ে গিয়েছে সন্ত্রাস বিরোধী বিল 2026। বিনা আলোচনাতে ধনী ভোটে বিলটি বাংলাদেশ সংসদে পাশ হয়েছে। তুমুল আনন্দ উৎসাহ নিয়ে জামাত ইসলামী এবং এনসিপি এই বিল পাশে সম্মতি দেয়। আলোচনা ছিল এই আইনের বিধি ও নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হবে বিলটিতে। তবে শেষ পর্যন্ত তেমন কোনো ধারা যুক্ত করা হয়নি। অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকাকালীন অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছিল জাতীয় নাগরিক পার্টি এবং জামাত ইসলামী। এই বিলটি উত্থাপনের সময় সংসদে সে কথা মনে করিয়ে দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওয়াকিবহাল মহলের একাংশের মতে তিনি সংসদে এই কথাটি নথিভুক্ত করিয়ে রাখলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বর্তমান সংসদের প্রধান দুই বিরোধী দল প্রথমেই তুলেছিল। এখন প্রশ্ন হলো, সেই নিষেধাজ্ঞা কেন বিএনপি সরকার বহাল রাখলো সংসদে, এবং কেন এ নিয়ে বাংলাদেশ সরকারকে কোনো রকম ব্যাখ্যা দিতে হলো না? স্বভাবতই বিরোধীরা কেউ এই বিলে কোনো রকম সংশোধন চায়নি। এরই সুযোগ নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংশোধনী চাইলে বিলটি নিয়ে আলোচনার অবকাশ ছিল। সেক্ষেত্রে বিএনপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ব্যাখ্যা দিতে হতো কী কারণে সরকার আওয়ামী লীগের ওপর বিশেষজ্ঞ বহাল রাখার সিদ্ধান্ত নিল। মনে করা হচ্ছে এই ব্যাপারে প্রধান দুই বিরোধী দল জামাত ইসলামী এবং এনসিপি বোঝাপড়া করে সরকারকে অস্বস্তিকর প্রশ্নের জবাব দেওয়া থেকে রেহাই দিল। এখন প্রশ্ন হলো, তারেক রহমানের সরকার কেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে তৎপর? ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে আওয়ামী লীগে লুকিয়ে থাকা নেতাকর্মীরা ময়দানে সক্রিয় হবেন। এই আশঙ্কাতেই বিএনপি আপাতত মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক দলটিকে সক্রিয় রাজনীতি করতে দিতে চায় না। অন্তত আগামী সংসদ নির্বাচন পর্যন্ত তারা এই নিষেধাজ্ঞা জারি রাখতে চায়। তবে এই পরিস্থিতির বদল হতে পারে যদি আন্তর্জাতিক চাপ তীব্র হয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। এছাড়া আওয়ামী লীগ যদি তীব্র আন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করতে পারে নিষেধাজ্ঞা প্রত্যাহারে। এখন বড় প্রশ্ন হলো, কবে নতুন করে দেশে ফিরবে আওয়ামী লীগ? মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতৃত্বকে কি ভয় পাচ্ছে বিএনপি? তাই কি আওয়ামী লীগের সমস্ত কাজকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বহাল রাখতে চাইছে এবার আইন আনলো তারেক রহমানের সরকার? বাংলাদেশের অন্ধমহলে এখন একটাই আওয়াজ, শীঘ্রই কি প্রত্যাবর্তন করছে আওয়ামী লীগ? কেউ কেউ তো এও বলছেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। এখানে আওয়ামী লীগের নিষিদ্ধ, এটা আমার মনে হয় বিএনপি ইচ্ছাকৃতভাবে এটা করে নাই। যে কোনো একটা সাফে, যে কোনো একটা সিস্টেম মোতাবেকে পড়ছে, এই কারণে তারা হয়তো বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ এই দেশেতে অসীম কালো নিষিদ্ধ হবে না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। জল্পনা দানা বেঁধেছে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়েও। কিন্তু কেন এই চর্চা? রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনাকে দুটি প্রস্তাব দিয়েছে ভারত। হাসিনাকে বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগকে সমর্থন করতে, নয়তো আপাতত কাতার যেতে। তবে দুটি প্রস্তাবই হাসিনা খারিজ করে দিয়েছেন বলে সূত্রের খবর। দলকে বাঁচাতে শীর্ষ নেতৃত্বকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা আরিফুল ইসলাম। বিএনপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানিয়েছেন, ভেবেছিলাম বিএনপি ক্ষমতায় এলে আমরা হয়তো একটু এলাকায় ফেরার সুযোগ পাবো, সাংগঠনিক কার্যক্রমও হয়তো ধীরে ধীরে শুরু হবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞাও থাকবে না। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে এমন কোনো কিছুই নেই, বরং অবস্থা সেই আগের মতোই। সম্প্রতি বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার রাস্তা আরও পাকা করে রেখেছে। বাংলাদেশের সংসদে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিলও সংসদে পাশ করিয়ে নিয়েছে তারেক রহমানের সরকার। এই অবস্থায় কি ভাবছেন দলের শীর্ষ নেতারা? পদ্মাপাড়ে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দেশে বিভিন্ন এলাকায় কার্যালয় খুলতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের। তবে কার্যক্রম খোলা নিয়ে বেশ কিছু জায়গায় উত্তপ্ত পরিবেশও তৈরি হয়েছিল। ফলে শেষ অবধি দেশের কোনো স্থানেই আওয়ামী লীগের কার্যালয় খোলা রাখা বা কার্যক্রম পরিচালনা সম্ভব হয়নি। এসবের মধ্যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল সংসদে পাশ হয়। অর্থাৎ অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগের
কার্যক্রমে যে নিষেধাজ্ঞা ছিল অধ্যাদেশের সেই সংশোধনী এখন আইনে পরিণত হতে চলেছে। বাংলাদেশের গণমাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হয় যে বাংলাদেশের রাজনীতি এখন বড়ই অনিশ্চিত পর্যায়ে এসে দাঁড়িয়েছে। একই সঙ্গে শিরিন শারমিনের গ্রেফতারি ও দ্রুত জামিনের বিষয়টিও নজরে আনা হয়েছে। বাংলাদেশের এক সাংবাদিক জানিয়েছেন, হাসিনা এখন দেশে নেই ঠিকই, কিন্তু তার কয়েক কোটি সমর্থক রয়েছে বাংলাদেশে। প্রায় 20 মাস ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চলছে বলেও দাবি ওই সাংবাদিকের। রাজনৈতিক পরিচয় রয়েছে এমন কোনো ব্যক্তি বা নেতৃত্ব দলের হাল ধরলে ফের ঘুরে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ। এরই সঙ্গে দানা বেঁধেছে এক তারকা ক্রিকেটারের ফেসবুক পোস্টকে ঘিরেও। বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার পোস্ট এখন বাংলাদেশের সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল। ওই পোস্টে তার দাবি, আওয়ামী লীগের রাজনীতি হারিয়ে যাওয়ার নয়, বরং 50 গুণ শক্তিশালী হয়ে আসবে আওয়ামী লীগ। তবে এই পোস্টের সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে। আওয়ামী লীগের আরও এক নেতা তিনি দাবি করেন, নেতাদের মধ্যে দেশের বাইরে অনেকেই আছেন, কিন্তু তার মানে এই নয় যে বাইরে বসে আওয়ামী লীগকে পরিচালনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশের ভেতরে থেকেই আন্দোলন করছে। তিনি আরও জানান, শেখ হাসিনার দলের নেতারা উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছেন। যদি সুযোগ থাকে, যদি দেশের আইনের শাসন প্রতিষ্ঠা হয়, তখন আওয়ামী লীগের কোনো নেতা আত্মগোপনেও থাকবেন না, স্বেচ্ছা নির্বাসন বা বিদেশেও থাকবেন না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশরা বলছেন, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগের প্রত্যাবর্তন একান্তই প্রয়োজন। তবে এর উত্তর বলবে আগামী দিন। ফের ধাক্কা খেল তারেক রহমানের সরকার। এবার জোর ঝটকা মধ্যপ্রাচ্যের অশান্তির আবহে। হরমুজ প্রণালীর খুব কাছে গিয়েও সেটি পার করতে ব্যর্থ হল বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা। ফলে তেলবাহী জাহাজ নিয়ে বাংলাদেশে আনা গেল না জাহাজ। আমেরিকা, ইসরায়েল, ইরানের যুদ্ধে আন্তর্জাতিক জ্বালানির ভান্ডারে এখন টান, যার জেরে গ্যাস এবং জ্বালানি সংক্রান্ত পণ্যগুলির দাম বাড়ছে হু হু করে। এরই মাসুল গুনছে একাধিক দেশ, যার মধ্যে খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকেও। কিন্তু কেন হরমুজের এত কাছাকাছি গিয়েও তেল আনতে ব্যর্থ হলো বাংলাদেশি জাহাজ? সূত্রে খবর, ইরানের নৌবাহিনীর অনুমতি না মেলায় হরমুজ প্রণালী পার করতে পারেনি বাংলাদেশি জাহাজ। ফলে দিক ঘুরিয়ে আগের অবস্থানে ফেরাতে হয় ওই জাহাজটিকে। তবে কি ইরান ইচ্ছে করেই বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার করতে দিচ্ছে না? ইরান এই এলাকায় শত্রু মনোভাবাপন্ন বা সন্দেহভাজন জাহাজগুলোকে আটকে দিয়ে তল্লাশি চালাচ্ছে। বাংলাদেশের জাহাজগুলোকে ইরানের অনুমতি নিয়ে পথ চলতে হচ্ছে। সূত্রে খবর, ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালীতে জাহাজগুলোকে ইঞ্জিন বন্ধ করে অনুমতি দেওয়ার নির্দেশ দিচ্ছে, যার ফলে ঝুঁকি তৈরি হচ্ছে তেল নিয়ে আসার ক্ষেত্রে। এর আগে হরমুজ প্রণালী থেকে জ্বালানি আনতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশি জাহাজকে। চলতি মাসের 6 তারিখ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছিল ইরান। এরপরে 8ই এপ্রিল হরমুজের দিকে পাড়ি দেয় বাংলার জয়যাত্রা নামে বাংলাদেশি জাহাজ, কিন্তু তেল না নিয়েই ফিরতে হয়েছিল ওই জাহাজটিকে। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রাকে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রাকে নিরাপদ চলাচল সহজতর করার জন্য তার অনুরোধ জানান। এবং পররাষ্ট্রমন্ত্রী আরও বলে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য 6টি দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানায়। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, বিষয়টি নিয়ে তারা যোগাযোগ অব্যাহত রাখতে রাজি হয়েছে। বৈঠকে উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলে পরিবর্তনশীল পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়টি নিয়ে মত বিনিময় করেন। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক অবস্থানের প্রশংসাও করেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে তেহরান সফর করবেন। এদিকে দেশে ক্রমে তীব্র আকার নিচ্ছে জ্বালানির সংকট। পেট্রোল যেখানে ভারতের লম্বা লাইন এবং ভোগান্তি ক্রমেই বাড়ছে বাংলাদেশের অভ্যন্তরে, আর সেই সঙ্গে রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাসের আকালও বড় আকার নিচ্ছে পদ্মাপাড়ে। এর জেরেই রেস্তোরাঁগুলিতে খাবারের দাম বেড়ে গিয়েছে বেশ কিছুটা, গ্যাসের যোগানও ভাটা পড়ছে, আর তারই প্রভাব পড়েছে শহর, গ্রাম, জেলা, উপজেলার বিভিন্ন প্রান্তে। কবে শান্ত হবে মধ্যপ্রাচ্যের এই আবহ? আদৌ কি হরমুজ প্রণালী পেরিয়ে জ্বালানি আনতে পারবে বাংলাদেশি জাহাজ, নাকি আগামী দিনে আরো বড় আকার নেবে এই জ্বালানি সংকট? এর উত্তর আপাতত অধরায়।
শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশের আলটপকা মন্তব্য করা নিয়ে বারবার সাবধান করেছে ভারত। কখনো ভারতের সেনাপ্রধান তো কখনো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কিন্তু সরাসরি যুদ্ধের হুমকি দেয়নি কখনো। কিন্তু দেশে গৃহমন্ত্রী যে হুঙ্কার দিলেন তা কেবল আর ফাঁকা আওয়াজ নয়। এতদিন ভারতের ভয় ছিল বাংলাদেশে কোনো অপারেশন করলে আমেরিকা তার বিরোধ করবে, আর চীন তো করবেই। কিন্তু এই কয়েকদিনের মধ্যেই ভূ রাজনীতিতে এমন কিছু ঘটেছে যা সব হিসাব পাল্টে ফেলতে চলেছে। বারবার আমেরিকা বাংলাদেশকে সামনে রেখে ভারতকে বশে আনতে চেয়েছিল, কিন্তু বারবারই তারাই বেকায়দায় পড়ে যাচ্ছিল। এতদিন চীনকে কাউন্টার করার জন্য বরাবর আমেরিকা ভারতকে শক্তিশালী দেখতে চেয়েছিল, কারণ একমাত্র ভারতই চীনের মোকাবিলা করতে পারে। কিন্তু বাংলাদেশ ইস্যুতে ভারতের বিরোধিতা করতে গিয়ে তারা চীনকে বেশি শক্তিশালী করে তুলছিল। শুধু তাই নয়, চীনকে বিভিন্নভাবে প্রতিরোধ করতে গেলে যে ভারতকে খুব বেশি করে প্রয়োজন এবং ভারতই একমাত্র বিশ্বস্ত দেশ, এখন হাড়ে হাড়ে সেটিও বুঝেছে আমেরিকা। তাই ট্রাম্প সরাসরি মোদিজিকে ফোন করে ট্যারিফ সহ যা কিছু সমস্যা রয়েছে দুই দেশের মধ্যে তার মোটামুটি সব সমস্যা মিটিয়ে নিয়েছেন বলেই খবর। সেই সঙ্গে বাংলাদেশ নিয়ে ভারতের দাবিগুলো মেনে নিয়েছেন বলে জানা যাচ্ছে। বাংলাদেশ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি সমর্থন করবে তা পরিষ্কার বোঝা গেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে। कुछ लोगों ने दिल्ली में नारे लगाए कि चिकन नेट को हम काट देंगे। क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा पाए। গত এক বছর ধরে চলতে থাকা ভারত আমেরিকা স্নায়ুযুদ্ধে শেষ হতে চলেছে। ভারত আমেরিকার এই যুদ্ধ দেখতে দেখতে মজা নিচ্ছিল বাংলাদেশ পাকিস্তান। বিশেষ করে পাকিস্তান এই সুযোগে ট্রাম্পকে বিশ্ব মোড়ল বানিয়ে দিয়েছিল। Genuinely feel that he is the most genuine and most wonderful candidate for Peace Prize because he has brought not only peace in South Asia, saved millions of people, their lives. যদিও আমেরিকা এখনো বিশ্ব মোড়ল মনে করে নিজেদের, এখন সেই দাপট তারা দেখিয়ে চলেছে। সে ভেনেজুয়েলা থেকে ফিলিস্তিন হয়ে গাজা, গ্রিনল্যান্ড অথবা ইরান, সব সময় খবরে থাকতে চেয়েছেন ট্রাম্প। শুধু বশে আনতে পারেনি ভারতের প্রধানমন্ত্রীকে। তিনি কখনো আদানিকে ধরে টান দিয়েছেন তো কখনো আবার মোদিজির ব্যক্তিগত জীবনে কালির দাগ লাগাতে চেয়েছেন। কিন্তু কোনোভাবেই যখন মাথা ভারতের প্রধানমন্ত্রীর নোয়াতে পারেনি, উল্টে নিজের দেশেই পর্যদস্ত হয়েছেন বারবার। শুধু তাই নয়, তার ভুল সিদ্ধান্তের জেরে ইউরোপও তার হাতছাড়া হতে শুরু করেছে এবং তারা ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত। তখন তিনি বুঝেছেন কোনো আওয়াজ না তুলে, মিসাইল বা পরমাণু বোমা না ফেলেও কিভাবে যে কোনো দেশকে শেষ করতে পারে ভারত। তার উদাহরণ বাংলাদেশ, পাকিস্তানের পর আমেরিকা নিজেই। ভারতের সঙ্গে ইউরোপের এই মুক্ত বাণিজ্যের ফলে দেউলিয়া হবে বাংলাদেশ, আর পাকিস্তান তো এখন জঙ্গিস্তান, ভিকারিস্তান হয়ে এখন কবরস্থানে পরিণত হয়েছে। এই পাকিস্তানি আমেরিকার পায়ে বারবার পড়ে বলেছিল, দেশের খনিজ তেল, মিনারেলস সব নিয়ে যাও, আমাদের শুধু ডলার দাও। আর সেই পাকিস্তানকেই ডাকেনি আমেরিকা সে দেশে হতে যাওয়া ক্রিটিক্যাল মিনারেল সামিটে, যেখানে যাচ্ছেন ভারত থেকে এস জয়শঙ্কর। আবার কিছুদিন পরে ভারতে হবে এই সামিট, সেখানেও আসবে যেখানে আমেরিকা সহ বিভিন্ন দেশ। তরুণ সমাজকে খাইয়ে দেওয়া হলো এমন এক মাদকের গুলি যা কেড়ে নিল তার ভয়, বিচারবোধ, চেতনা সব। ভাবছেন তো কি সেই মাদকের গুলি? সেটা হলো বিপ্লব, যা খেলে ভারত বিরোধিতার নেশার শেষ হয় না। তবে কিছু সমর্থবান তরুণ রয়েছে যারা এই গুলি নিজেরা খায় না, তারা ইউনুসের ডিপ স্টেটের থেকে পাওয়া এই মাদকগুলি বিক্রি করে কোটি কোটি টাকা কামাই করতে পারে। কথাটা ভুল, তারা কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে। শুধু কি জানেন, জুলাই যুদ্ধ তথাকথিত জুলাই যুদ্ধে হারিমা 50 কোটি টাকা চাঁদাবাজি দেয়, গ্রেফতার, যৌথ বাহিনী হাতে গ্রেফতার। বাকি তিনজনের নাম কেন আসলো না বলেন? বাকি তিনজন কি খায় নাই? বাকি তিনজনকে তো আমি 10 কোটি টাকা করে দিচ্ছি, 10 কোটি 40 কোটি আর 10 কোটি দিচ্ছি না ইতরে, এই জন্য দেখা করতে আসছে। বাংলাদেশকে স্বপ্ন দেখানো হলো যে বাংলাদেশের কাউকে কোথাও যেতে হবে না, বিদেশিরাই বাংলাদেশে এসে গ্রিন কার্ডের জন্য লাইন দেবে। বাংলাদেশ আর ভারতের গোলামি করবে না, তৃতীয় বিশ্বের দেশ হয়েও থাকবে না, হয়ে যাবে ইউরোপ আমেরিকার থেকেও বেশি সুসম্পন্ন, অথবা সেন্ট মার্টিন হয়ে যাবে দুবাই কিংবা সিঙ্গাপুর। এমন চাহিদা কি ছিল বাংলাদেশের আম নাগরিকের?
আসলে ইউনূস যত বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন, মানুষের চাহিদা তার ধারে কাছেও ছিল না। মানুষের চাহিদা ছিল শান্তি, নিরাপত্তার, দুবেলা পেট ভরে খেতে পাওয়া। কিন্তু বিদেশ থেকে যখন দেশের লোক মানুষকে আর সুবিধার জন্য ভুল বোঝায়, আর তরুণ প্রজন্মকে কিছু না বুঝেই বিপ্লবের আগুনে ঝাঁপ দিতে বাধ্য করা হয়, তখন আর কি করার থাকে? পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। সো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে। তারা ছিল মুসলিম লীগের কর্মী, জামাতে ইসলামীর কর্মী না। তাহলে রাজাকার মানেই জামাতে ইসলামী কেন বলা হয়? কারণ মুসলিম লীগ তো নাই দল হিসাবে, তো কুপাইয়া তো লাভ নাই। আগুনে আলো আছে বলা হয়েছে, কিন্তু সেখানে যে ভয়ঙ্কর তাপ আছে তা তো পতঙ্গরূপী এই যুব সমাজ জানে না। কিন্তু যে আগুন জ্বালে সে ঠিকই জানে। তাই বিদায় বেলায় দেশবাসীকে বলছেন জালিয়াত। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। তাছাড়া তিনি নিজের ক্ষমতা দখল করার পর ব্যক্তিগতভাবে দেশ থেকে যে সুবিধাগুলি আদায় করেছেন, সেগুলি বললে তো সেই পুরনো কাসন্দি ঘাটার হয়। তাই আর নাই বললাম, কিন্তু তিনি তো দেশে থাকবেন না। ফলে তার সেফ এক্সিটের জন্য আমেরিকার সব চুক্তি মেনে নিতে তিনি শুধু বাধ্যই নন, সেগুলি আবার জনসমক্ষে প্রকাশ করাও যাবে না। কারণ তিনি ক্ষমতায় থেকে সংবিধান অবমাননা করেছেন বারবার। আইন কানুন কোনো কিছুরই তোয়াক্কা করেননি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধরে ধরে ধ্বংস করেছেন। দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, উন্নয়ন নীতি সব কিছুর বিনাশ করেছেন। আর সেটি আমাদের কথা নয়, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই। ইস্যুস থাকবেই, আমি এটা সব দেশের ক্ষেত্রে বলেছি, ইস্যুস থাকবেই, সেগুলি নিয়ে কিছু সংঘাতও থাকবে স্বার্থে, কিন্তু তারপরে একটা স্মুথ রিলেশন গুরুত্বপূর্ণ। সেটা আমি আশা করবো যে আমাদের পরবর্তী সরকার সে ব্যাপারে অগ্রসর করতে পারবেন। আমাদের সময় সম্পর্ক খুব স্মুথ ছিল না, তবে স্বীকার করেই নিলাম। এসব তো আছেই, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছেন দেশের তরুণ সমাজের। প্রয়াত স্বৈরা শাসক এরশাদকে নিয়ে হুমায়ুন আজাদ আক্ষেপ করে বলেছিলেন, এরশাদ দূষিত করেছেন এদেশের নারীদেরও। আজ হুমায়ুন আজাদ জীবিত থাকলে বলতেন, ডক্টর ইউনূস দূষিত করেছেন এদেশের শিশু কিশোরদেরও। বাংলাদেশের ইতিহাসের আগে কোনো সরকার পরিকল্পনা করে শিশু কিশোরদের এভাবে বিপদগামী করেননি, যেভাবে প্রফেসর ইউনূস করেছেন। এই কাজ করতে গিয়ে তিনি রাজনৈতিক দল, মিডিয়া, বুদ্ধিজীবী, এমনকি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সদেরও ব্যবহার করেছেন। জুলাই অভ্যুত্থানের পর এরা সবাই মিলে মব সন্ত্রাসের বৈধতা দিয়েছিল। জাতীয় টিভি চ্যানেলের টকশোগুলো ছিল মবের প্রশংসায় মুখরিত। তাদেরকে বিপ্লবের প্রতিবাদী তরুণ, দেশের অতন্ত্র প্রহরী, প্রেসার গ্রুপ ইত্যাদি সুন্দর সুন্দর নামে পরিচয় করিয়ে দেওয়া হতো। যারা কিছুটা সমালোচনা করত, তারাও সমালোচনার শেষে বলতো, অবশ্য বিপ্লবের পর এমনই হয়। এই যুব সমাজে মবের মূল শক্তি। 16-17 বছর বয়সী ছেলেমেয়েরা মাস্তানি করে বেড়াচ্ছে, তাদের ভয়ে মানুষ তটস্থ হয়ে থাকে। 12-13 বছর বয়সী শিশুরা নির্বিকার ভঙ্গিতে সহিংসতার সাক্ষী হচ্ছে, কোথাও কোথাও নিজেরাই জড়িয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা দম্ভ ভরে ঘোষণা করছে, আমরা মা বাবার কথা শুনি না। কি অনায়াসে তারা গুরুজনদের সঙ্গে বেয়াদপি করছে, অশ্লীল অকথ্য ভাষায় স্লোগান দিচ্ছে, দ্বিমত হলেই সংঘবদ্ধ হয়ে আক্রমণ করছে। এইসব ছেলে মেয়ে নিজ পরিবারের সবার জীবন অতিষ্ঠ করে তুলেছে। নির্বিচারে মাদক নিচ্ছে, পাড়া প্রতিবেশীর কাছে এরা যেন সাক্ষাৎ আতঙ্ক। কিন্তু এভাবে আর কতদিন? এসবের তো শেষ আছে। ফের পদ্মাপাড়ে জল্পনা। তবে কি দেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তবে কি দুদেশের রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে? চলতি মাসের শুরুতে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর। এই বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে আওয়ামী লীগ নেত্রীকে দেশে ফেরানোর ব্যাপারে। সূত্রের খবর, ওই বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করার ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়াও এই বৈঠকে দুই পড়শি দেশের সশস্ত্র সামরিক
সামরিক বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারেও আলোচনা হয়েছে। এরই মধ্যে 7 এপ্রিল ভারত সফরে আসেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয়। খলিলুর রহমানের সঙ্গে দিল্লিতে হাই ভোল্টেজে বৈঠক হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের কাছে অনুরোধ পাঠিয়েছে ঢাকা। হাসিনাকে প্রত্যাপনের অনুরোধ বিবেচনা করে দেখতে চায় কেন্দ্রীয় সরকার। গত শুক্রবার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। হাসিনাকে প্রত্যাপনের বিষয়ে রণধীর জয়সওয়াল জানান, সাম্প্রতিক ঘটনাক্রম এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে দেখা হচ্ছে। আমরা শেখ হাসিনাকে প্রত্যাপনের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। দুই দেশের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। হাসিনাকে প্রত্যাপনের অনুরোধের মধ্যেই আরও এক খবরের শোরগোল আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। 1 এপ্রিল শেখ হাসিনা মৃত্যুদণ্ড রদ করতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি নোটিশ পাঠান স্বয়ং শেখ হাসিনা। লন্ডনের একটি আইনি সংস্থার মাধ্যমে 10 পাতার আইনি চিঠি পাঠিয়েছেন আওয়ামী লীগের সুপ্রিমো। ওই আইনি চিঠিতে শেখ হাসিনার দাবি, তার অনুপস্থিতিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তার আইনি ভিত্তি নেই। পাশাপাশি এই রায় আন্তর্জাতিক মানদণ্ডকে লঙ্ঘন করেছে। তাই ন্যায় বিচার ও সুষ্ঠু শুনানি চেয়ে আইনি চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনা। এর পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপে নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ সরকারকেও চিঠি দিয়েছে রাষ্ট্রসংঘ। ওই চিঠিতে রাষ্ট্রসংঘ জানিয়েছে, কোন স্বীকৃত রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা আইন বিরুদ্ধ। আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার ও রাজনৈতিক কাজে বাধা দেওয়ার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার অনুপস্থিতিতে যে বিচার বিভাগীয় প্রক্রিয়া চলছে তা কতখানি যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন তুলেছে রাষ্ট্রসংঘ। এসবের মধ্যে উঠে আসছে আরো একটি সম্ভাবনা, তা হলো বাংলাদেশে কি ফের ক্ষমতায় ফিরতে পারেন শেখ হাসিনা। আন্তর্জাতিক ইঙ্গিত সেদিকে ইশারা করছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এক্ষেত্রে বড় ফ্যাক্টর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা নিয়ে রাষ্ট্রসংঘের বিরোধিতা। বাংলাদেশের রাজনৈতিক ভিত সুদৃঢ় হোক চাইছে ভারত সরকারও। স্বভাবতই সেখানে শেখ হাসিনার মতো দাপুটে নেত্রীর ভূমিকা ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতিও পরিবর্তনের পথে হাঁটছে। তারেক রহমানের সরকার যদি পশ্চিম এশিয়ার অশান্তি সহ সাম্প্রতিক পরিস্থিতিতে নমনীয় মনোভাব দেখায়, তবে রাজনৈতিক সমঝোতার পথ খুলে যেতে পারে। সবশেষে বলতেই হয়, শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন কবে? এই কামব্যাক কি সময়ের অপেক্ষা নাকি কূটনীতি? রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক চাপের সমন্বয়ে ভবিষ্যতে হাসিনা ফিরে আসার জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে। শেখ হাসিনা কি ফিরবেন নাকি বাংলাদেশকে দিশা দেখাবে নতুন নেতৃত্ব? উত্তরটা দেবে সময়। হতে পারেন তিনি বঙ্গবন্ধু কন্যা, হতে পারেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু দলের সুসময়ে সাফল্যের কৃতিত্ব নিলে ব্যর্থতার দায়ও তাকেই নিতে হবে। তিনি দিল্লিতে বসে বসে অডিও বার্তা দেবেন আর দল মাঠে নেমে তার নির্দেশ পালন করবে, এমনটা ভাবলে তাকে কল্পনা প্রবণ না বলে বলতে হবে তিনি কল্পবিলাসী। আর তিনি এই কল্পনা বুকে নিয়েই হারিয়ে যাবেন। আর তিনি যদি দেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে থাকতে চান, তবে তাকে দিতে হবে অনেক অগ্নি পরীক্ষা। বর্তমানে সরকারের অতি ব্যর্থতা, দেশের খাদ্যপণ্য থেকে ব্যবসা বাণিজ্য সব জায়গাতেই হাহাকারের ফলে আবার হাসিনার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসছে। সেই সঙ্গে দ্রুত বদলাচ্ছে ভূ রাজনৈতিক পরিস্থিতি, যেখানে গত 1 বছর ধরে আমেরিকা ভারতের মধ্যে চলছিল অদৃশ্য লড়াই, সেটিও থামতে চলেছে। সেসব তো পরের কথা, কিন্তু হাসিনাকে ফিরতে হলে ইউনূস, জামাত এবং বিএনপির অদক্ষতা বা অযোগ্যতার উপর ভরসা রাখলেই হবে না। নিজের দলকে আগে শুদ্ধ করতে হবে। আওয়ামী লীগের নাম করে যে ধরনের চুরি হয়েছে তার উৎস জড় থেকে কেটে ফেলতে হবে। কারণ তিনি যাদের শক্ত গাছের গুড়ি হিসাবে ধরে ভাসতে চাইছেন, তারা আসলে খড়কুটোও নয়, তারা পচে যাওয়া অঙ্গ, দলের ক্যান্সার। তাই হাসিনার উচিত তার জন্য যে সুযোগ সুবিধাগুলি আসছে ভূ রাজনৈতিক কারণে, সেই সুযোগ কাজে লাগাতে চাইলে আগে সেই ক্যান্সারকে কেটে বাদ দিতে হবে। আর সেই ক্যান্সার হলো বঙ্গবন্ধুকে সামনে রেখে হাসিনার নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়ার রাজনীতির দালালরা, যারা রাস্তায় নেমে রাজনীতি করেনি, রাজনীতির নামে করেছে বাণিজ্য। আর দলের নিচু তলার কর্মীরা আজও যারা দলে থেকে বা দল করার জন্য একটা টাকাও নিজের পকেটে নেয়নি, আজ তারাই হয় মিথ্যে মামলায় জেলে, নয়তো পরিবারকে ফেলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, অথবা মৃত,
অথচ যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে টেন্ডারবাজি করে অথবা মামলা বাণিজ্যে বা যে কোনোভাবে দলের নাম ভাঙিয়ে, তারা হয় দেশেই বিএনপি জামাতকে কিছু টাকা দিয়ে বহাল তবিয়াতে তাদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করছে, আর নয়তো বিদেশে আরাম আয়েশে জীবনযাপন করছে। এখন হাসিনার অগ্নি পরীক্ষা হলো তাদের চিহ্নিত করে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া, দলীয়ভাবে কিছু সংস্কার করা অতি প্রয়োজন, যেখানে যাদের হাজার হাজার কোটি টাকা আছে আর যারা শুধু তোষামত করে বড় বড় পদ পেয়ে যায়, তাদের সাইডলাইনে রেখে নিচুতলার কর্মীদের বরাবরের জন্য সামনে আনা, গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য দলীয় কর্মসূচি নিশ্চিত করা, যারা পথে নেমে দলের জন্য, দলীয় প্রতীকের জন্য নিজের সংসার এবং জীবন বাজি রেখে রাজনীতি করে তাদের সম্মান দেওয়া, যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তাদের জরিমানা করে সেই টাকায় এই নিচু স্তরের কর্মীদের পাশে থাকার জন্য একটি ফান্ড তৈরি করা। আর হাসিনা যদি মনে করেন তাকে এবং বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ করা মানুষগুলো পাগলের মতো ভালোবাসে, তাই এই লোকগুলি বারবার প্রতারিত হয়েও তার ডাকে সাড়া দেবেন, তাহলে তিনি চিরকাল কল্পজগতেই থেকে যাবেন আর কল্পজগৎ থেকেই হারিয়ে যাবেন। আর যদি ভাবেন তিনি আগে ক্ষমতায় ফিরে তারপর দলের ভিতরে থাকা এই ঘুঘুদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেবেন, তাহলে তিনি নিচু তলার কর্মীদের আশ্বাসভাজন হতে পারবেন না। আর এসবের আগে প্রয়োজন নিজের পরিবারের নামে ওঠা যে কোনো অভিযোগের তদন্ত করে কোনো ভুল থাকলে দেশের মানুষের কাছে সেই ভুলের জন্য ক্ষমা চেয়ে নেওয়া। তাহলে হাসিনা এবং বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে আবেগ রয়েছে তাকে তিনি কাজে লাগিয়ে আবার দেশে ফিরতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। হাসিনা না থাকলেও আর এক হাসিনার প্রশ্নবাণে সংসদেই বেহাল দশা বেরিয়ে পড়েছে বিএনপির নব্য সরকারের। প্রশ্ন এতই খারাপ এবং কঠিন যে রবিন ফারানার মাইক বন্ধ করে দিতে বাধ্য হলেন স্পিকার। যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামি বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন, এই প্রশ্নগুলা তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। বিএনপি সরকারের অবস্থা দেখে ধুরন্ধর ছবির পাকিস্তানের কথা মনে পড়ে যাচ্ছে। সরকারে থাকা সদস্য এবং দলের সদস্যদের মধ্যে অবিশ্বাস তো আছেই, তার মধ্যে আবার সবচেয়ে বেশি ভয় অন্য দলের সদস্যদের। হাসিনাকে তাড়ানোর জন্য যারা দেশকে বিক্রি করে দিয়ে একজোট হয়ে লড়াই, আন্দোলন, চক্রান্ত, ষড়যন্ত্র করেছিল, তারা এখন একে অপরকে আর বিশ্বাস করতে পারছে না। বিএনপি বুঝতে পারছে যে কোনো সময় জামায়াত এবং এনসিপি তাদের সরিয়ে ক্ষমতা দখল করতে পারে। আর এই ক্ষেত্রে সবথেকে বড় ফ্যাক্টর হলো আওয়ামী লীগ। এবার রাস্তায় বিএনপি বিরোধী আন্দোলনে জামায়াত এনসিপির সঙ্গে রাস্তায় নামবে আওয়ামী লীগের কর্মীরাও। কারণটা জানে বিএনপিও, তারা জিতে আওয়ামী লীগকে ফেরানোর আশ্বাস দিয়ে ভোট দিয়েছিল। এখন তারা ক্ষমতায় এসেই আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই শুধু নয়, তাদের দেখলেই জেলে পাঠাচ্ছে। সবই ঠিক ছিল, ভুলটা করে গিয়েছে ইউনূসের সরকার। তারাই হাসিনার ফেরার রাস্তা পাকা করে দিয়ে গিয়েছে, কারণ তারা এতই লুটপাটে ব্যস্ত ছিল যে হাসিনার 2 বছরের মজুদ সব কখন শেষ হয়ে গিয়েছে তা বুঝতেই পারেনি। দেশ শাসন মানে শুধু ভারত বিরোধী বক্তব্যই নয়, দেশের জন্য কিছু করার ক্ষমতা না এই সরকারের আছে, আর না আগের তদারকি সরকারের ছিল। ফলে এখন দেশে শুধু নাই আর নাই। সেই সঙ্গে সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ফলে এই বিএনপি সরকার মেরে কেটে আর 1 মাস যাবে, তারপর ভয়ঙ্কর আন্দোলনের মুখে ভেঙে পড়বে বিএনপির দাসের ঘর। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।